উৎসবটির সদ্গুণ, নৈতিকতা এবং মন্দের ওপরে ভালোর বিজয়ের প্রতিনিধিত্ব করেন। এই হনুমানগড়ি অযোধ্যার এক অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এখানে রামের প্রিয় ভক্ত হনুমানের বাস। এই মন্দিরে 6 ইঞ্চি বালক বজরংবলীর প্রতিমা আছে। বালক হনুমানের দর্শনের জন্য 76টা সিঁড়ি উঠতে হয়। প্রসন্ন হয়ে রাম বলেন, যারা অযোধ্যায় আমাকে দর্শনের জন্য আসবেন তাদের সবার আগে হনুমানের দর্শন করা আর পুজো ও অনুমতি নিতে হবে। এই কনক ভবন ভগবান রাম ও সীতাকে উৎসর্গ করে একটা মহৎ স্থাপনা। এর অত্যাশ্চর্য স্থাপত্য এবং সোনায় সুসজ্জিত জটিল মূর্তিগুলির জন্য বিখ্যাত। ভবনটি ওনাকে উপহার দেয়া হয়। চল হংসা উস দেশ জহাं তোরে পিয়া বসে पूरब है हर रात वहाँ पर हो न कभी अंधियारा। राम सिया राम सिया राम सिया राम अयोध्या अयोध्या मेरे प्यारे राम बोलो जय जय। হ্যালো বন্ধুরা, আগের পর্ব নিশ্চয়ই দেখেছেন। অযোধ্যা পর্ব কিরকম লেগেছে? অনেকেই জানিয়েছেন ভালো লেগেছে, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কিন্তু পাশে থাকবেন। এই রামনবমী ভগবান রামের জন্মকে স্মরণ করেই করা হয়। এই উৎসবটির সদ্গুণ, নৈতিকতা এবং মন্দের ওপরে ভালোর বিজয়ের প্রতিনিধিত্ব করেন। চলুন এখন তবে যাওয়া যাক হনুমানগড়ির উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম। এই হনুমানগড়ি অযোধ্যার এক অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এখানে রামের প্রিয় ভক্ত হনুমানের বাস। এই মন্দিরে 6 ইঞ্চি বালক বজরংবলীর প্রতিমা আছে। একটি টিলায় অবস্থিত হনুমানগড়ি মন্দিরটি। বালক হনুমানের দর্শনের জন্য 76টা সিঁড়ি উঠতে হয়। হনুমানের সঙ্গে তার মা অঞ্জনীও আছেন এই মন্দিরে। মন্দিরের পরিসরে অঞ্জলির কোলে দেখা যায় হনুমানকে। মন্দিরের চারপাশের দেওয়ালে হনুমান চল্লিশা লেখা আছে। প্রচলিত ধারণা অনুযায়ী হনুমানগড়ির রাজা হিসেবে বজরংবলী রাজতিলক করেন রাম। এই গুহায় বসবাস করেন বজরংবলী। রাম জন্মভূমি ও অযোধ্যা রক্ষা করেন। দেখুন কত দর্শনার্থী এগিয়ে চলেছে। চলুন আমরাও তাদের সাথে পায়ে পা মেলাই। হনুমানগড়ি যাওয়ার রাস্তাটা অ্যাকচুয়ালি আগেই ছিল, কিন্তু যেহেতু কালকে রামনবমী সেই জন্যে রাস্তাটাকে ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দিয়ে আজকে এই যে আমরা যে ডেকোরামটা দেখতে পাচ্ছি, বিশেষ দিনের জন্য এটাকে করা হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, সব কিছু অর্গানাইজ। বজরংবলীর সেবা ও ভক্তিতে প্রসন্ন হয়ে রাম বলেন, যারা অযোধ্যায় আমাকে দর্শনের জন্য আসবেন তাদের সবার আগে হনুমানের দর্শন করা আর পুজো ও অনুমতি নিতে হবে।
হনুমানের অনুমতি না নিয়ে ও পুজো না করে রামের দর্শন ও পুজোর ফল পাওয়া যায় না। রামচরিত মানসে সুন্দরকাণ্ডে বলা হয়েছে যে বজরংবলী রামের সবচেয়ে প্রিয় ভক্ত। তাই রামের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য বজরংবলী দর্শন ও আশীর্বাদ নিতে হয়। এই কারণেই হনুমানগড়িতে বজরংবলীর পুজোর পর রামের দর্শনের পরম্পরা প্রচলিত। সেই কারণেই কিন্তু আজকে আমরা চলে এসেছি বজরংবলীর পুজো দিতে। এই হচ্ছে সেই হনুমানগড়ি, যেখানে ওপরে আমাদেরকে ৭৬টা সিঁড়ি, এই মন্দিরে ৭৬টা সিঁড়ি রয়েছে। এই ৭৬টা সিঁড়ি পেরিয়ে আমাদেরকে ওপরে যেতে হবে। জানি না এখানে জুতো রাখার কোনো ব্যবস্থা আছে কি না, একটু দেখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। হনুমানজিকে পুজো দেব বলে এখান থেকে আমরা লাড্ডু নিলাম। আর জুতো যদি পরে যান তাহলে ওখানে যেখান থেকে ধরুন পুজোর সামগ্রী কিনবেন সেখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। 480 করে কেজি। দেখা যাক, আগে হনুমানজিকে পুজো করে নিই, আবার রামজির জন্য আছে। এই ৭৬টা সিঁড়ি রামজির ধ্বনি দিতে দিতে আমরা মন্দিরে প্রবেশ করলাম। প্রচণ্ড ভিড়, তবুও আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে দেখাবো বলে এই ভিড়ের মধ্যেও আমরা ফটোগ্রাফি করলাম। কেননা জানতে যখন পারলাম যে এখানে ফটোগ্রাফি অ্যালাউ করা আছে। সব জায়গায় তো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করতে দেয়া হয় না, তো যতটা পারলাম কষ্টের মধ্যেও আপনাদের জন্য নিয়ে এলাম। কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবেন না। আর সব সময় দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরের সাথে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। রাবণ বধ ও লঙ্কা বিজয়ের পর রাম যখন অযোধ্যায় ফেরেন তখন বজরংবলী সেখানে থাকা শুরু করেন। এই কারণে তার আর এক নাম হয় হনুমানগড় বা হনুমান কোট। এখান থেকে হনুমান রামকোট রক্ষা করতেন। হনুমানগড়ি মন্দির নির্মাণ করান রাজা বিক্রমাদিত্য। পরে নবাব ওয়াজেদ আলী শাহ ও জীর্ণোদ্ধার করেন। প্রচলিত আছে যে নবাব ওয়াজেদ আলী শাহ কুষ্ঠরোগ পীড়িত ছিল। তার মন্ত্রী তাকে জানান যে হনুমান পীরের অভয়রাম দাস নামে এক ফকির থাকেন। অযোধ্যায় পৌঁছে অভয়রাম দাসের সঙ্গে দেখা করেন। ওয়াজেদ আলী শাহ অভয়রাম দাসের সামনে উপস্থিত হলে নবাবকে চিমটের বাড়ি মেরে সেখান থেকে চলে যেতে বলেন ফকির। হনুমানগড়ি থেকে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে নবাবের কুষ্ঠ সেরে যায়। এরপর হনুমানগড়ির মন্দিরে মেরামতির জন্য তিনি অভয়রাম দাসকে প্রার্থনা করেন। বহু কাকুতি মিনতি করার পর ফকির তার প্রস্তাবে রাজি হন এবং হনুমানগড়ির জীর্ণ উদ্ধার করার ওয়াজিদ আলী শাহ সেটা করেই থাকেন। হনুমানজি পুজো দিতে গেলে এইভাবেই ভিড়ের মধ্যে পুজো দিতে হবে। সামনে যারা পুরোহিতরা রয়েছেন তাদের হাতে আপনি যা পুজো দেবেন সেই বক্স তাদের হাতে দিয়ে দিলে তারা পুজো দিয়ে দেয়। এই হনুমানগড়ি মন্দিরের মধ্যেই যে হনুমানজির যে মূর্তিটা আছে ওটা 6 ইঞ্চি সাইজের এবং অঞ্জনী মাতার কোলেতে উনি রয়েছেন। যখন রাম ফিরে এসেছিলেন তখন তার সাথে হনুমানও এখানে এসেছিলেন এবং এই হনুমানের গড় এটা মানে হনুমান কোট, উনি এখান থেকে এই পুরো অযোধ্যাকে রক্ষা করছেন। এই হচ্ছে হনুমানগড়ি মানে হনুমানগড় বা হনুমান কোট। ঠিক বাদিক দিয়ে সোজা রাস্তা গেলে পরে কনক ভবন। এখন আমরা এই যে রাস্তাটা আছে
এই যে রাস্তাটা, এটা হনুমানগড়ি মন্দিরে মেন গেট থেকে নামবার পর, নেমে আসবার পর বাঁ দিকের প্রথম রাস্তাটা। এদিক দিয়ে গেলে আমরা কনক ভবনে যেতে পারবো। চলুন যাওয়া যাক। পথের দুধারে কত মিষ্টির দোকান দেখুন, সমস্ত লাড্ডু। এখান থেকে যদি কেউ মনে করেন লাড্ডু নেবেন তো নিতে পারেন। বলছে ওরা শুদ্ধ ঘি, জানি না শুদ্ধ ঘি হবে কিনা। পর দেখুন এখানে প্রচুর লাড্ডুর দোকান আছে, ওরা বলছে শুদ্ধ ঘি, আমরা জানি না শুদ্ধ ঘি কিনা। দামটা কিন্তু ভালোই নিচ্ছে, নিতে পারেন। এখানে গিফট দেওয়ার প্রচুর সামগ্রী পাওয়া যায়। রাম ভারত মিলাপ, ভেতরে মন্দির রয়েছে। এরপরে আমরা দেখতে পেলাম রাম ভারত মিলাপ মন্দির। যখন রাম, লক্ষ্মণ আর সীতা 14 বছর বনবাসে ছিলেন, এই নির্বাসনে থাকাকালীন এক সময় এই রাম, লক্ষ্মণ, সীতা, শত্রুঘ্ন আর ভরত এই মন্দিরে মিলিত হয়েছিলেন। তবে এখন মন্দিরের ভেতরে যাওয়া যাচ্ছে না, তাই বেরিয়ে এলাম। চলুন এবারে যাওয়া যাক কনক ভবন। দেখুন পথে যেতে যেতে কিরকম ভান্ডারা হচ্ছে। অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভগবানের প্রসাদ আর এই ভান্ডারা গ্রহণ করছে। কনক ভবন সীতা দেবী উপহার স্বরূপ পেয়েছিলেন। অযোধ্যার সোনার প্রাসাদ হিসেবে সম্মানিত এই কনক ভবন। এই কনক ভবন ভগবান রাম ও সীতাকে উৎসর্গ করে একটা মহৎ স্থাপনা। এর অত্যাশ্চর্য স্থাপত্য এবং সোনায় সুসজ্জিত জটিল মূর্তিগুলির জন্য বিখ্যাত, যা ভক্তদেরকে ঐশ্বরিক রাজত্বের এক ঝলক দেখার জন্য আকৃষ্ট করে। ভবনটি দেবী সীতাকে উপহার দিয়েছিলেন রানী কৈকেয়ী। ভগবান শ্রীরামের সাথে বিয়ের পরপরই এই কনক ভবনটি ওনাকে উপহার দেয়া হয়। এটা ছিল দেবী সীতা ও ভগবান রামের ব্যক্তিগত প্রাসাদ। পরে যখন কনক ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে, তখন দ্বাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ এই কনক ভবনটি পুনর্নির্মাণ করেছিলেন। আবার এটাও জানা যায় যে বিক্রমাদিত্য এটিকে মধ্যযুগে সংস্কার করেছিলেন। এই মন্দিরের গর্ভগৃহে স্থাপিত প্রধান মূর্তিগুলো ভগবান রাম এবং দেবী সীতার। গেটে ঢুকতেই দেখুন সীতারাম লেখা, আর আমিও একটুখানি সীতারাম লিখে নিলাম, যতটা জপ করা যায়। কত বড় দালান দেখুন মন্দিরের সামনেটা। এখানে কিন্তু সবাই বসে আছে আর সীতারাম জপ করছে। আর রামের যে চরণটা দেখছেন, এখানে কিন্তু তারা নতমস্তক হচ্ছে।
যখন আমরা ভবনে পৌঁছলাম তখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। খুবই ভালো লাগলো এই আরতি দেখতে। তবে হ্যাঁ, সন্ধ্যা আরতির পরেই কিন্তু এখানে প্রোগ্রাম শুরু। সবাই কিন্তু সাজগোজ করে অলরেডি বসে পড়েছে। এই কনক ভবনের ভেতরে অনেক দোকানপাট রয়েছে। যদি কেউ মনে করেন কিছু কিনবেন তো কিনে নিতেই পারেন। গিফট আইটেমও প্রচুর পাবেন। এই যে দোকানগুলো, এই দোকান থেকে আবার এখান থেকে একটা রিবন কিনে নিলাম, যা কিনা রামজি লেখা আছে। মাথায় পরে নিলাম, বেশ ভালোই লাগছে কিন্তু। বেশ সুন্দর কিন্তু এই লাইটিংগুলো। প্রত্যেকটা রাস্তার মাঝে মাঝে কিরকম আলপনার মতো সুন্দর লাইটিং, দারুণ লাগছে না? আমি কিন্তু দাঁড়িয়ে একটুখানি ফটোশুট করে নিলাম। পথে যেতে যেতে প্রচণ্ডই খিদে পেয়ে গেল। যেতেই দেখলাম একটা ধোসার দোকান, তো ওখানে দাঁড়িয়ে পড়লাম। দেব বলল চলো ধোসাই খাওয়া যাক। কেন এখানে কিন্তু একটা কথা বলে রাখি, সম্পূর্ণ নিরামিষ। যে কোনো দোকানে যাই কিনবেন, সে ধোসাই খান, রোল খান, সম্পূর্ণ নিরামিষ। দামটা খুব একটা বেশি না। আমাদের ওখান থেকে ছোট, ওটা রোলের মতো লাগছে, ধোসা তো মনে হচ্ছে। মশালা ধোসা 50 রুপিস, আর ভেজ এটা আছে প্লেন ধোসা 40 টাকা। युग राम राज का आ गया, शुभ दिन आज का आ गया, हुई जीत सनातन धर्म की, घर घर भगवा लहरा गया। राज का आ गया, शुभ दिन आज का आ गया, हुई जीत सनातन धर्म की, घर घर भगवा लहरा गया। राज का आ गया, शुभ दिन आज का आ गया। বাহ, ভালো লাগছে। এই যে রাম সীতার জড়ি কিন্তু এখানেও রয়েছে, যাতে হারিয়ে না যায় তার জন্য রামজি এই প্রচেষ্টা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চাচা ঠিক সে ঘুম রে। পথে যেতে যেতে কত ফাংশন হচ্ছে দেখুন। অযোধ্যা একেবারে নতুন আলোয় আলোকিত হয়ে রয়েছে, আর এ যেন একটা আলোর উৎসব মেতে উঠেছে।
ব্যারাকপুর এখান থেকে 132 কিলোমিটার, আর রাইট ডাইরেকশনে চলে যাচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইবার আমরা ঠিক করলাম লতা মঙ্গেশকর চকে যাব। সামনেই এই যে বড় যে তানপুরাটা দেখছেন, কত সুন্দর। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি লতা মঙ্গেশকর চকে। সামনেই দেখা যাচ্ছে, পৌঁছবো। প্রচুর মানুষের ভিড় ওখানে, দেখব। এই তানপুরাটা কিন্তু 14 টন ওজনের। এই বিশাল অলঙ্কিত বীণা ভাস্করটি দেখতে কিন্তু দারুণ লাগছে। ভারতের সুরেলা আইকনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এই লতা চক, এটা কিন্তু একটা সেলফির জন্য এখন প্রত্যেকেই আসছে, আর এসে এসে কিন্তু ফটো তুলে নিচ্ছে। चल हंसा उस देश जहाँ तुरे पिया बसे, पूरब है हर रात वहाँ पर, हो न कभी अंधियारा, लाखों सूरज मिलकर निस दिन करे वहाँ उजियारा। उस नगरी में नेह का निर्मल दीप जले बिन पाती, प्रेम की बरखा छम छम बरसे, मन हर से दिन राती। बस्ती बस्ती पर्वत पर्वत भूले तुम्हें निहारी, तुमसे चले और तुम तक पहुँचे मेरे मन की रानी। ये है यात्रा मेरी यात्रा, ये है यात्रा मेरी यात्रा, ये है यात्रा मेरी यात्रा। रात्रि निवास कर सकते हैं। এই যে দেখুন, এখানে আরেকজনকে দেখতে পেলাম, যাকে আমি নাম দিলাম গোল্ডেন ম্যান। কিরকম গোল্ডেন হয়ে দাঁড়িয়ে আছে দেখুন, জামা জুতো মুখ পুরোপুরি গোল্ডেন হয়ে গেছে। ওকে কেন্দ্র করে অনেকেই ফটো তুলছে, আমিও তুললাম, দেবও তুললো। তবে হ্যাঁ, শুধু ফটোই তুললাম না, দেখলাম একটা অভিনব প্রচেষ্টায় কিছু রোজগার। কেননা ঠিক ও যেখানে ফটো তুলছে তার ঠিক সামনে একটা বক্স রাখা আছে, মানে যদি কেউ ওনার সাথে ফটো তোলেন তাহলে যদি কেউ কিছু দেন তাহলে সেটা উনি নেন। তো আমরাও কিছুটা দিলাম, যদি ওনার কিছু সাহায্য হয়। বাহ, ওই যে দূরে ট্রেনটা দেখা যাচ্ছে না, ওটা কিন্তু সরজু নদীর ওপরে যে ব্রিজ আছে তার উপর দিয়েই যাচ্ছে। এরপর আমরা সরজু নদীর দিকে গেলাম। এই সরজু নদীর জল একটু হাতে করে নিয়ে মাথায়ও দিলাম। হিন্দু পৌরাণিক কাহিনীতে এই নদীর কিন্তু উল্লেখ রয়েছে। রামায়ণের আমলে কৌশল রাজ্যের পবিত্র নদী ছিল এই সরজু। আবার মহাভারতেও ভীষ্ম পর্বেও সরজু নদীর উল্লেখ পাওয়া যায়। কথিত আছে এই নদীতে স্নান করলে অনেক রকম পাপ, সমস্ত পাপই নাকি মুছে যায়। এখন তো স্নান করার সময় না, তাই রাত্রিবেলা একটুখানি জলটাকে মাথায় নিয়ে নিলাম। হ্যাঁ, একটা দরকারি কথা আপনাদেরকে একটু বলে রাখি। এই যে ঠিক করেছিলাম না আমরা রামনবমীতে যাব, যাওয়ার সময় কিন্তু খুবই টেনশন ছিল যে রুম পাবো কি পাবো না। কেননা আমরা যে নাম্বারগুলো দেখে ফোন করে চেষ্টা করেছিলাম যে ওখানকার ধর্মশালা হোটেল, ওখানে কিন্তু কেউই ফোন ধরে না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। তবে হ্যাঁ, রামজির নাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, কোনো রকম অসুবিধা কিন্তু আমাদের সেরকম হয়নি। ঠিক স্টেশনের কাছেই কিন্তু আমরা একটা ভালোই হোটেল পেয়ে গেছি, যা কিনা মন্দিরেরও কাছে, একটু পায়ে হেঁটেই যাওয়া যায়। আমি এটাই বলবো,
খুব একটা দুশ্চিন্তা বা প্যানিক না করে যদি কেউ মনে করেন অযোধ্যা যাবেন তো অতি অবশ্যই চলে যেতে পারেন। ওখানে গিয়ে যদি একটু দর কষাকষি করে নেন, প্রচুর হোটেল আছে, প্রচুর ধর্মশালা আছে। ওখানে গিয়ে আপনাদের পছন্দ মতো বাজেট অনুযায়ী আপনারা হোটেল পেয়েই যাবেন। কিন্তু ওটা ভাববেন না যে ওখানে গেলে হোটেল পাবো না, কেন আমরা যে নাম্বার বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাদের নাম্বারে আপনারা কল করে দেখতে পারেন। যদি ভাগ্য ভালো হয় তাহলে ওরা ফোন ধরলে ডিটেলসটা জেনে নিয়ে আপনারা বুক করতেই পারেন। কিন্তু যদি ওরা ফোন না ধরে তাহলে কিন্তু যাওয়াকে কখনো ক্যান্সেল করবেন না, চলে যাবেন, হোটেল পেয়েই যাবেন, যেটা আমাদের হয়েছিল। अयोध्या धाम में आप सभी दर्शनार्थियों का हार्दिक हार्दिक स्वागत। आइए आइए रामलीला की झांकी देखिए, राम दरबार। আমরা এই মুহূর্তে দর্শন হোটেলে খেতে এসেছিলাম, এসে এক দম্পতির সাথে পরিচয় হলো আমাদের। ওনারাও বাঙালি কিন্তু দিল্লি থেকে এসেছেন। কি নাম আপনার? আমার নাম সুশীল কুমার কর, আমি দিল্লি থেকে এসেছি। আর এখানে রামজির দর্শন করেছি, খুব ভালো লেগেছে। আর আপনার কিরম লাগলো? আমার তো খুব ভালো লাগলো। আপনার কি ফার্স্ট টাইম? হ্যাঁ, না আমি শুনছি উনি আমি আরেকবার এসেছেন। দু টাইম হয়ে গেল। আমি 23 জানুয়ারিতে এসলাম আর 24 জানুয়ারিতে দর্শন করেছি রামজির। আর পুরো এদিক সেদিক ঘুরেছি। সেরো মন্দিরে সেরো নদী এসেছিলাম না, এটা বাকি থেকে এলো। আমাদের ঘোরা হলো স্বামী স্ত্রী। কোথায় উঠেছেন আপনারা? ঘোড়া বাজার ঠিকটা মনে থাকছে না কোনটা, গুরু বশিষ্ঠ চক, গুরু বশিষ্ঠ চক। আচ্ছা, যেটা এটার নাম হচ্ছে অরুন্ধতী ফুড অ্যান্ড হসপিটাল ফ্যাসিলিটি। আচ্ছা হসপিটালিটি। ঠিক আছে। আর আপনাদের দীঘাতে খুব শিগগিরই যাবো। দীঘা কাঠি ওইদিকে জুনপুর আছে, কারণ আপনার বাপের বাড়ি তো ওখানে। যাবো। ওকে, নমস্কার। নমস্কার দাদা। এখনো কত দর্শনার্থী আসছে দেখুন। জয় শ্রীরাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে রামনবমী, কালকে আবার সকালবেলা আপনাদের সাথে দেখা হবে। আজকে দেখুন পিছনে, আমার পেছনে রামনবমীতে যে সুন্দরভাবে গেট সাজানো হবে তার প্রস্তুতি চলছে, সেটা আপনাদের দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ ব্লগ যেটা দেখলেন কীরকম লাগলো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অতি অবশ্যই জানাবেন। এত গাড়ির আওয়াজ না, কথা বলা যাচ্ছে না। আজকে কিন্তু মহাষ্টমীটা কাটিয়ে দিলাম এই রাম জন্মভূমিতে অযোধ্যায় এসে। কীরকম লাগলো ব্লগটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সাথে থাকুন, দেখতে থাকুন দেবসমা ভ্রমণ এক্সপ্লোরার। সুস্থ থাকুন, ভালো থাকুন। কালকে সকালে আবার নিয়ে আসবো অযোধ্যায় রামনবমী কেমন কাটাচ্ছি আপনাদেরকে দেখাবো।